এত সুন্দর জীবন্ত চিত্র, মনে হচ্ছে এই মেয়েটাকে আমি এই ভয়ঙ্কর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সচক্ষে পর্যবেক্ষণ করছি। মার্শাদ তুলি হাতে নিয়ে চিত্রটার দিকে নজর রেখে আলতো হাসলো। আদিরা কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, কাউকে উদ্দেশ্য করে আঁকা হয়েছে কি, নাকি এমনি এঁকেছেন? মার্শাদের বিষণ্ণতা ভারাক্রান্ত মন হেয়ালি করতে চাইলো। সে হেয়ালি করলে বলল, এমন কেউ যাকে আমি অনেক ভালোবাসি, যাকে এই রূপে দেখে আমার মন তার খুশির উচ্ছ্বাসিত হয়েছিল, যাকে ছাড়া হয়তো নিষ্ঠুর পৃথিবী আমায় ক্রাশ করে দিত, যার জন্য নিজের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে। সেই পরম সুন্দরী রমণী আমার দেখা দ্বিতীয় সুন্দরী নারী, প্রথম জন আমার মা, যাকে আমি জ্ঞান হওয়ার পর দেখিনি। আদিরা মার্শাদের মুখ নিঃসৃত প্রতিটা শব্দ গভীরভাবে অনুধাবন করলো। হুট করে তার মনের কুঠুরিতে প্রশ্নের উদ্বেগ ঘটল। আদিরা কি কাউকে ভালোবাসে? আদিরা সন্দিহান হয়ে প্রশ্ন করলো। তাকে খুব ভালোবাসেন? মার্শাদ তাচ্ছিল্য হাসলো, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, খুব। তার জন্য জানও দিতে পারি, নিতেও পারি। তাকে ভালো না বেশি থাকা যায় না যে। আদিরার মনে হলো তার মন কাঁচের মতো ভেঙে গুড়িয়ে যাচ্ছে। তাহলে এতদিন মার্শাদের চোখের যে ভাষা, সে কি ভুল পড়েছে? আদিরা আপন মনে প্রমোদ গুনল, মার্শাদ তো তাকে মুখে কিছু বলেনি, আর না কোনো বাধা দিয়েছে। হয়তো তার ভাবনায় ভুল ছিল। আহনাফ আদিরার দিকে তাকালো। আদিরার চেহারার ভাবভঙ্গি তার ঠিক সুবেদার ঠেকলো না। মার্শাদ কি হিসেবে কথাগুলো বলেছে তার সবটা বোধগম্য হওয়ার কথা নয় তার। যারা এই বিষয়ে অবগত তারাই বুঝতে পারবে একমাত্র মার্শাদের কথা। আহনাফ আদিরার পাণ্ডুর মুখশ্রী দেখে নিয়ে মার্শাদের দিকে তাকালো। মার্শাদ এক দৃষ্টিতে চিত্রটার দিকে তাকিয়ে আছে। আহনাফ বুঝলো মার্শাদ যা বলেছে তা তার অবচেতন মনের সরল ভাষা। আহনাফ মাথায় হাত দিয়ে একটা ঢোক গিলে আদিরাকে বলল, জানতে চাও না চিত্রটা কার? আদিরা মলিন হাসলো। তার জানার কোনো ইচ্ছে নেই। সে যে শুনতেই জেনে গেছে তাতে নিজে সামলে নিতে পারবে সে। আদিরা ঠোঁট ভিজিয়ে আস্তে করে বলল, না ভাইয়া, সমস্যা নেই, আমি একটু কদম গাছটার কাছে যাবো। আহনাফের মনে হলো আদিরা জানতে চাক বা না চাক, কিন্তু তাকে বলতেই হবে। আহনাফ হড়বড়িয়ে বলল, সে আপিলি, মানে মার্শাদের বড় বোন। আজ আপিলি তৃতীয় মৃত্যুবার্ষিকী। এই শ্রাবণ মাসেই আপিলির সাথে মার্শাদ শেষবারের মতো বান্দরবান গিয়েছিল। তারপর তো আপিলির সাথে যাওয়া হয়নি। আপিলি পাহাড়ের চূড়ায় এমনভাবে প্রকৃতি উপভোগ করছিল, সেটাই মার্শাদ চিত্রতে ফুটিয়ে তুলেছে। আদিরা সব শুনে বোকা বনে গেল। সে তো চিত্রর মেয়েটাকে মার্শাদের প্রেমিকা ভেবে মস্ত বড় ভুল ভেবে বসেছিল। আদিরা ভুল ভেবে চোখ মুখ খিচে জিভে কামড় দেয়, আর মার্শাদ সামনের দিকে তাকিয়ে আলতো হাসে। বিগত 3 দিনে রাদীপের অবস্থা খুবই শোচনীয়। সে ঘুমে জাগরণে সর্বক্ষেত্রে মিলিকেই দেখে। রাদীপকে রাতের বেলা কেউ খাবারের সাথে লাইসার্জিক অ্যাসিড ডাইথেলামাইড ড্রাগ মিশিয়ে দেয়, যা একটি সিনথেটিক ড্রাগ। শস্যদানার উপর জন্মানো বিশেষ ধরনের ছত্রাক থেকে উৎপাদিত লাইসার্জিক অ্যাসিড থেকে রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে ডিলাইসার্জিক অ্যাসিড ডাইথেলামাইড বা এলএসডি তৈরি করা হয়। সাধারণভাবে এলএসডি বর্ণ ও গন্ধহীন হয়ে থাকে। এটা এক ধরনের বিভ্রম তৈরি করে, ফলে এটা সেবনের পর নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তখন মানুষ যা খুশি তাই করতে পারেন। এটা হ্যালুসিনেশন তৈরি করায়। যা নিয়ে খুব চিন্তা করবে তা তার অক্ষিপটে ভেসে উঠবে। যদি সুন্দর চিন্তা করে তো সুন্দর সব ভেসে উঠবে, আর যদি খারাপ কিছু চিন্তা করে এটা সেবন করে তবে খারাপটাই ভেসে উঠবে। এটা চিকিৎসকদের অনুমতি ছাড়া সেবন করা ক্ষতিকর ও প্রাণহানি। রাদীপের নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। এই অভিপ্রায়ে সে গতকাল রাত 3টের পর 2 পাতা স্লিপিং পিল খেয়ে ঘুমিয়েছে। মার্শাদ আজ বিকেলে মিলাদ পড়িয়ে ও এতিমখানার বাচ্চাদের মিলির জন্য খাবার খাইয়ে মিলির শ্বশুর বাড়িতে গিয়েছে মিলাদের খাবার নিয়ে। মার্শাদ সেখানে গিয়ে বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে কলিং বেল চাপে। দরজা খোলে সেই বাড়ির কাজের লোক। মার্শাদ বাড়ির মানুষদের উদ্দেশ্যে হাঁক ছাড়ে, কোথায় শিকদার বাড়ির মানুষজন? বেরিয়ে আসুন, আপনাদের বাড়ির বইয়ের ছেলের ঘরের সন্তানের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী।
বাড়ির লোকজন চৌকাঠের কাছে এসে মার্শাদকে দেখে অবাক হলো। মিলির প্রথম মৃত্যুবার্ষিকীর পর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সে আসেনি, আজ এসেছে দেখে অবাক হলো। মার্শাদ বাঁকা হাসে, তারপর বলে, আপনাদের ছেলে কোথায়? সে তার বউ বাচ্চার মৃত্যুবার্ষিকীর মিলাদের অংশ হবে না? ডাকুন তাকে। রাদীপের বাবা মা ভাই ভাবি অবাক হলো। মার্শাদ ওদেরকে আর ঘাটাতে চাইল না। মার্শাদ তাচ্ছিল্য হেসে বলে, থাক, সে হয়তো আমার সামনে আসতে চায় না। মিলাদের খাবারগুলো রাখুন, আমি আজ আসলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। মার্শাদ রাদীপদের বাড়ির কাজের লোকের হাতে খাবারের প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসলো। মার্শাদের ঠোঁটের কোণে তৃপ্তির বাঁকা হাসি। সন্ধ্যার সময় বান্দরবান থেকে রাদীপের মৃত্যুর খবর এলো। রাদীপদের পরিবারে শোকের মাতম। রাদীপের মায়ের প্রেশার ফল করে সেন্স হারিয়ে ফেলেছিলেন তিনি। এখন তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। কতক্ষণ পর সে রাদীপের নাম নিয়ে বিলাপ করছেন। রাদীপের লাশ আনার ব্যবস্থা হচ্ছে দ্রুত। রাহুল আমিন বিষয়টা বিশ্বাস করতে পারলেন না। সাগরকে তৎক্ষণাৎ ফোন করলেন। সাগর তখনও খবরটা জানে না। সাগর চট্টগ্রামে তার বাড়িতে এখন। সে ঘুমিয়েছিল। কয়েকবার ফোনের রিংটোনে সে বিরক্ত হয়ে ফোন রিসিভ করে চিৎকার করে অকথ্য গালাগাল দিতে শুরু করলো। রাহুল আমিন প্রচণ্ড রেগে বললেন, তোর ঘুম আমি বের করব। তুই না বলেছিলি বান্দরবন তোর পরিচিত আছে? তাহলে রাদীপ আত্মহনন করলো কেন? জবাব দে। সাগর হুড়মুড় করে উঠে বসে। রাদীপ যে কিনা নিজের জীবন বাঁচাতে এত বছর পালিয়েছিল, সে সুইসাইড করেছে? সাগর বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলল, কী সব বলছেন? রাদীপের এন্টারটেইনিংয়ের জন্য তো সব ব্যবস্থা করা ছিল, যা আমি নিজে হোটেল ম্যানেজারের সাথে কথা বলে করেছি। তাহলে সুইসাইডের কারণ কি? সে তো আনন্দেই ছিল। রাহুল আমিন বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। রাদীপের পরিবার তদন্ত করতে চায় তাদের ছেলে কি আত্মহত্যা করেছে নাকি খুন হয়েছে, কিন্তু রাহুল আমিন সেখানে বাদ সাধেন। কারণ তিনি জানেন রাদীপ কিছুটা হলেও মাদকাসক্ত। এখন যদি ব্যাপারটা জানাজানি হয় তাহলে তো আরও ঝামেলা হবে। আর রাদীপ যা যা সেবন করত তার চুলের স্যাম্পলে 90 দিন মাদক প্রভাব পাওয়া যাবে। তাই জলদি কবরস্থানে নিয়ে কবর দিতে চান তিনি। রাদীপের মৃত্যুর নিশ্চিত খবর পেয়ে মার্শাদ উচ্চ স্বরে হেসে ওঠে। আহন আফরা মার্শাদের সাথে ছিল। মার্শাদ হোস্টেলের ব্যালকনিতে গিয়ে নিচের দিকে ঝুঁকে বলে, এলএসডি কাজে দিয়েছে, জাস্ট 2টা হাইডোজ, আর সাথে আপিলির বেশি ঘুরে বেড়ানো রমণী। রাদীপ যে সামান্য হলেও মাদকাসক্ত তা আমি জানতাম। আজ আপিলির এক কালপ্রিটের বিনাশ হলো। এখন রুহুল আমিন। তবে রুহুল আমিনকে ধরাশায়ী করতে হবে ওর অবৈধ ব্যবসাতে, মাদক ব্যবসা। যখন পাচার করার সময় ওর ট্রাকগুলো ধরা পড়বে তখন ওর কোটি টাকা লোকসানের সাথে মানহানি। আহনাফ চিন্তিত হয়ে বলল, তোর কি মনে হয় সে পারবে? সে তো রাবিদের মামাতো ভাই, আমাদের সাহায্য কেন করতেছে? মার্শাদ বাঁকা হেসে বলে, কারণ রাদীপ তার মামাতো ভাই নিহাদের হবু স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করেছিল, সাথে রুহুল আমিনও যুক্ত। নিহাদ খুব ভালোবাসত তার হবু স্ত্রীকে। 7 বছরের প্রেমের পর বিয়ে করবে ঠিক করেছিল। রাদীপ ওই ঘটনার পর বিদেশ চলে গিয়েছিল অনার্সে ক্রেডিট ট্রান্সফার করে। নিহাদ ও নিহাদের বর্তমান স্ত্রী সাথী ছাড়া কেউই জানতো না। সাথী হচ্ছে কথা মানে নিহাদের সাথে, যার 7 বছরের সম্পর্ক ছিল তার আপন ছোট বোন। সাথী নিজের বোনের মৃত্যুর প্রতিশোধের জন্য নিহাদকে বিয়ে করেছিল কথার মৃত্যু 4 বছর পরে। কিন্তু সব সত্যি জানার পরে সাথী নিহাদের সাথে মিলে রাদীপকে শাস্তি দিতে আমাকে সাহায্য করেছে। রবিন বলে, আর আশিক ভাইয়ের সাথে সাগরের ভালোই সখ্যতা। এক নরপশুর পতন হলো। তবে কথা হচ্ছে সাগরকে নিয়ে। সাগর কিন্তু রুহুল আমিনের সাথে হাত মিলিয়েছে মনে হচ্ছে, আর রাত্রিকে টোপ হিসেবে ব্যবহার করছে। রাত্রিকে কিভাবে এসব থেকে বাঁচাবো? মৃদুল হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, জানি না। ওরা 5 জন মিলে পরবর্তী কাজের ছক কষতে থাকে। পরের দিন আদিরা আহনাফের নাম্বার থেকে তার মাকে ফোন করে। আদিরার মা আদিরার কণ্ঠস্বর শুনে তৃপ্তি পান। 2 দিন সে অনেক চিন্তায় ছিল। আদিরার মা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করেন, তুই কেমন আছিস মা? আদিরা হালকা হেসে তার মাকে আশ্বস্ত কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ মা, আমি ঠিকঠাকভাবে পৌঁছেছি। বাবা ও ভাই কেমন আছে? গ্রামে কোনো ঝামেলা হয়েছিল? কালকে আমাকে ফোন করতে বারণ করেছিল, যদি দেলোয়ার খোঁজ পেয়ে যায় তাই। আদিরার মা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন,
আদিরা শেষোক্ত কথায় অবাক হয়ে জিজ্ঞেস করে। এত টাকা আব্বা কই পাইল? 2 লাখ টাকা তো কম না। আদিরার মা মেয়েকে কি বলবেন বুঝতে পারলেন না। তিনি কিছু বলবেন তার আগেই আদিরার হাত থেকে মার্শাদ ফোনটা নিয়ে নেয়। হুট করে এমন হওয়ায় আদিরা চমকে ওঠে। মার্শাদ ফোন নিজের কানে নিয়ে আদিরার মাকে বলেন, আন্টি আমি মার্শাদ, চিন্তা করবেন না, আপনার মেয়ে একদম সুস্থ আছে আর ঠিকও আছে। আপনি কেমন আছেন আন্টি? আঙ্কেল কেমন আছেন? আর আপনার ছেলে? আদিরার মা বুঝতে পারলেন যে মার্শাদ চাইছে না আদিরা টাকার ব্যাপারে জানুক। আদিরার মা টুকটাক কুশল বিনিময় করে মার্শাদের সাথে কথা বলা শেষে মার্শাদ কল ডিসকানেক্ট করে দিয়ে আদিরাকে বলে, এই মেয়ে শোনো, আজকে তুমি এক্সট্রা বেশি সময় টিউশনে পড়াবে তো তৈরি হয়ে যাও। যাও, সন্ধ্যা 7টায় পড়ানোর সময় আজ। আমিও আজ এক্সট্রা সময় পড়বো, জলদি যাও। আদিরা মনের মধ্যে অসন্তোষ নিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। আদিরা যেতে যেতে বিড়বিড় করে বলে, তার কি আমাকে ধমক না দিয়ে কথা বললে হয় না? এমন কেন সে? কথার ব্যাচ কিছু বুঝি না। মার্শাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে আদিরার গমন পথে চেয়ে রয়। মার্শাদ নিজে নিজে স্বগতোক্তি করে, দিন দিন তুমি পরিবর্তন হচ্ছ। এখন তুমি মুখে না বললেও তোমার ভাবভঙ্গিতে প্রকাশ পায়। বড্ড অবাধ্য যে তুমি, তাই তো তোমাকে ধমকের উপর রাখতে হয়। যেদিন তুমি আমার হিয়ার মাঝে স্বেচ্ছায় ডুববে, সেদিন তোমার শহরে ভালোবাসার বর্ষণ ঘটাবো আমি। মার্শাদ এক পা করে পেছাতে থাকে পকেটে দুহাত পুরে, সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে। এরপর আহনাফদের সাথে টঙের দোকানে গিয়ে 5 বন্ধু মিলে সিগারেট ধরায়। সাগর চট্টগ্রাম থেকে ফিরে নিলয়কে ডেকেছে। নিলয় ঢাকাতেই থাকে। সাগর বলে, মার্শাদের কি খবর? নিলয় জবাব দেয়, রাত্রে বলল মার্শাদরা নাকি চট্টগ্রাম গিয়েছিল, সেখানে 1 রাত থেকে ফিরে এসেছে। সাগর বলে, এসব খবর তোর রাত্রি ফেসবুক দেখে এমনিই পাবে, যা আমরাও পাবো। আর রাত্রিকে লাই দিস না। এবার রাত্রিকে দিয়ে মার্শাদের ব্যবস্থা করতে হবে। আর কতদিন অভিনয় করবি? কাজে লাগে এবার। মার্শাদের নাম খারাপ হবে পুরো ভার্সিটিতে, সবাই সিসি করবে। সাগর কথাটা বলেই হেসে উঠল। নিলয়ের মুখে হাসি ফুটল না। নিলয় কয়েকদিন ধরে রাত্রির প্রতি নিজেকে দুর্বল অনুভব করছে। যেখানে সে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য রাত্রির সাথে অভিনয় করছিল, নিলয় মাথা নাড়িয়ে রাত্রির চিন্তা ঝেড়ে ফেলতে চাইল। ফাঁকা রাস্তায় কিছুক্ষণ পর পর 1-2 প্রাইভেট কার ও রিক্সা দেখা যায়। আর পশ্চিম আকাশে ঈষৎ লালাভ গোধূলির আভা। দুজন মানবী পাশাপাশি হেঁটে চলেছে। বাতাসে আজ শীতল অনুভূতি হচ্ছে। আকাশ কিছুটা কৃষ্ণ মেঘের ছায়া পরিলক্ষিত হচ্ছে। আদিরা মাথায় ওড়না টেনে দেয়াটা বারবার পড়ে যাচ্ছে। শুষ্ক চুলগুলো চোখে মুখে বারবার ভিড় জমাচ্ছে আর আদিরা হাত দিয়ে সেগুলো সরিয়ে নিচ্ছে। মার্শাদ সে দৃশ্য আর চোখে অবলোকন করছে। মার্শাদ ইচ্ছে করে আজ রিক্সা নেয়নি। অদ্ভুতভাবে আদিরা একটা প্রশ্নও করেনি রিক্সা না নেওয়াতে। 2 জন মানবীর মনে প্রথম প্রেমের অনুভূতি। মার্শাদ নিজের পকেট থেকে একটা কিটক্যাট ও একটা ডেয়ারি মিল্ক চকলেট বের করে আদিরার দিকে বাড়িয়ে দেয়। আদিরা হাঁটতে হাঁটতে থেমে যায়। মার্শাদও থেমে যায়। মার্শাদ বাঁকা হেসে বলে, তোমাকে রেড ও পার্পলের মিশ্রণে ঠিক এই চকলেট দুটোর মতো লাগছে, তাই চকলেট দুটোকে সঠিক পাত্রে হস্তান্তর করলাম। আদিরা অবাক হয়ে বলল, আপনি কিসের সাথে কি মেলালেন? আপনার কথা আমি বুঝতেই পারি না। মার্শাদ সামনের দিকে অগ্রসর হয়ে বলল, অত বুঝে কাজ নেই, বেশি বুঝলে তোমার ড্রাই হেয়ার আরও ড্রাই হয়ে পড়বে ঝরে, কম কম বুঝবে, বুঝেছো? আদিরা হাঁ হয়ে গেল মার্শাদের কথা শুনে। নিজের চুলে হাত দিয়ে ঠোঁট উল্টালো। শহুরে মেয়েদের মতো চুলের যত্ন নেয় না বলে তার কোমর ছাড়ানো চুলগুলো শুষ্ক প্রকৃতির। তার চুল নিয়ে কেউ কিছু বলুক সেটা তার একটুও পছন্দ না। সে দ্রুত পা চালিয়ে মার্শাদের পাশাপাশি গিয়ে বলল, আপনি আমার চুল নিয়ে একটাও বাজে কথা বলবেন না। আমার চুলে আমি মায়ের বানানো খাঁটি নারিকেলের তেল ব্যবহার করি। আজ শ্যাম্পু করাতে এমন উঠছে।